সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্ট অফ অল আজকে 4 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা কোয়াগুলেশন এবং সাসপেনশনটা আলোচনা করেছিলাম। আজকে আমরা দুধ থেকে মাখন প্রস্তুতিটা করব। তোমরা অ্যাকচুয়ালি সবাই জানো যে দুধ থেকে কীভাবে মাখন প্রস্তুত করা যায়, যারা বিশেষ করে বাসায় দুধ থেকে মাখন বানাইছো। আমার মনে হয় অধিকাংশই কিনে খেয়েছো। মাখন প্রস্তুত করার কিছু প্রসেস আছে, সেগুলো জানতে হবে। তো অ্যাকচুয়ালি নর্মালি আমরা দুধ থেকে মাখনটা প্রস্তুত করে একটা মেশিন আছে, সেন্ট্রিফিউগাল মেশিন বলে। ওই মেশিনে দুধকে কী করা হয়, মানে প্রচুর পরিমাণে নাড়া হয়, গরম করা উত্তপ্ত করে, তারপর নাড়িয়ে তারপরে রেখে দিলে দুধের জমাট বেঁধে যায়, মানে চর্বি এবং ইয়াগুলো জমাট বেঁধে মাখনটা তৈরি হয়। এটা হচ্ছে সাধারণ পদ্ধতি। আর সবচেয়ে সহজ একটা পদ্ধতি আছে, কি বলতো, দুধের মধ্যে একটু পরিমাণে ভিনেগার অথবা কি লেবু মিক্স করে। তো আমরা সবাই জানি দুধের পিএইচের মান যদি একটু কমে যায়, 6.5-এর নিচে নেমে যায়, তাহলে দুধ জমাট মানে চর্বিগুলো জমাট বেঁধে যায়। এটাও একটা কোয়াগুলেশন প্রসেস। কি প্রসেস? কোয়াগুলেশন প্রসেস। তো তাহলে আমরা দুধ থেকে যে মাখন প্রস্তুত করব, এটা আমরা প্রথমে জানতে হবে। তো জানার পর আমাদেরকে প্রথমে একটু এটা প্রস্তুত করার মানে এটা জানার আগে আমরা দুধে কী কী উপাদান আছে সেটা একটু জানতে হবে এমসিকিউর জন্য। ইট ইজ অনলি ফর এমসিকিউ। দেখো, দুধের প্রধান উপাদান পানি, আমরা সবাই জানি। বাট দুধের মধ্যে 3 ধরনের প্রোটিন থাকে। একটা নাম হচ্ছে, একটু আন্ডারলাইন করো, একটা হচ্ছে কেজিন, তারপর হচ্ছে ল্যাক্টোঅ্যালবুমিন, তারপর হচ্ছে ল্যাক্টোগ্লোবুলিন। আর দুইটাকে, ল্যাক্টোঅ্যালবুমিন এবং ল্যাক্টোগ্লোবুলিনকে একসাথে বলা হয় হোয়ে প্রোটিন বা স্যারাম বা হোয়ে প্রোটিন বলে। একটু আন্ডারলাইন করো, এমসিকিউতে আসবে। কোথায় আসবে? এমসিকিউতে। আর কেজিন হলো দুধের প্রধান প্রোটিন উপাদান। আর গ্লুটামিন এবং অ্যাসপারেজিন অ্যামাইনো অ্যাসিড বাদে অন্য সব অ্যামাইনো অ্যাসিডগুলোতে মানে অন্য সব অ্যামাইনো অ্যাসিড কেজিনের মধ্যে আছে। তার মানে এই দুইটাই ইয়ার মধ্যে নাই, এই দুইটা তোমার কেজিনের মধ্যে নাই, গ্লুটামিন এবং অ্যাসপারাজিন। হ্যাঁ, কেজিন হলো এক ধরনের ফসফোপ্রোটিন। আন্ডারলাইন করো। কেজিনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আলফা S1, আলফা S2, তারপর হচ্ছে আরেকটা নর্মাল কেজিন, আরেকটা কাপ্পা কেজিন। এই কাপ্পাটা ক্যাটা কিন্তু এরকম না, ক্যাটা হচ্ছে কাপ্পা, মানে এরকম করে একটু এরকম করে ক্যাটা, মানে একটু স্মার্ট, এই যে এরকম হবে আর কি, একটু মানে কেমন আর কি ক্যাটা। এই ক্যাটা হচ্ছে ওই যে গ্রিক শব্দ, এই যে ক্যাটা হচ্ছে এরকম করে একটু বাঁকা হয়ে এটাকে এরকম করে গোল আকারে হবে, কাপ্পা বলে। এটাকে কাপ্পা বলে। কী বলে বলো তো? কাপ্পা বলে, কাপ্পা। তো আমরা আসলে ওই যে টাইপ করছে সে তো আর কাপ্পা চিনে না, সে কে চিনে, তো ওই কারণে কাপ্পাটা লিখতে পারে নাই, বুঝছো কিনা? কাপ্পা কিন্তু আলাদা একটা সাংকেতিক চিহ্ন, এটা একটু মাথায় রাখতে হবে। এগুলো সবগুলো লাগবে এমসিকিউর জন্য। আমি আবার বলছি, কিসের জন্য লাগবে বলো? এমসিকিউর জন্য তোমার লাগবে। আচ্ছা, এরপরে দেখো, ল্যাকটোজ তো থাকবে। তারপর হচ্ছে এগুলো দুগ্ধ চিনি একমাত্র ডাইস্যাকারাইড, কার্বোহাইড্রেট উপাদান, একমাত্র না। তারপরে সমসংখ্যক গ্লুকোজ এবং গ্যালাক্টোজ অণু সমন্বয়ে গঠিত হয়। তো এরপরে দেখো যে আমরা দুধের মধ্যে কি থাকে বলো তো? পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস অধিক পরিমাণে থাকে, যেটা খনিজ উপাদান। আর ভিটামিন এ দুধে বেশি থাকে। আর দুধ যখন পাস্তুরিত করা হয় তখন ভিটামিন সি নষ্ট হয়ে যায়। পাস্তুরিত করা মানে বুঝছো, মানে দুধটাকে যখন আমরা বাজারে বিক্রি করতে যাব তখন কিন্তু দুইটা পদ্ধতি আছে, একটা হোল্ডার প্রসেস আর একটা শর্ট টাইম, এটা ST/ST প্রসেস বলা হয়। এই প্রসেস যদি আমরা দুধটাকে বাজারজাত করি, এই যে ST/ST প্রসেস বলে। এই আমরা বাজারের মধ্যে তুমি খেয়াল করবা যে প্রাণের কতগুলো দুধ আছে, যে প্রাণের দুধগুলো দেখবা যে নরম প্যাকেটওয়ালা একটা দুধ আছে, আর একটা হচ্ছে শক্ত প্যাকেটওয়ালা, যেটা দীর্ঘদিন রাখা যায়। নরম প্যাকেটওয়ালা তো মনে করো 2-3 দিন, 4 দিন, 5 দিন হলে আর এরপর আর ভালো রাখে না, ফ্রিজের রাখার পর এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। কিন্তু ST/ST প্রসেসে যেগুলো করা হয় সেগুলো মোটা, কতগুলো কাগজের কতগুলো প্যাকেট রাখা হয়, ওই প্যাকেটের মধ্যে হয়, এগুলো এমনি ডাইরেক্ট খেয়ে ফেলা যায়। বাট ওগুলোর মধ্যে কী থাকে না বলো তো? ভিটামিন কী থাকে না? সি থাকে না। ভিটামিন কী থাকে না? সি থাকে না। তো ভিটামিন সি যদি না থাকে তাহলে দুধের গুণগত মান থাকে না। তো এই দুধকে পাস্তুরিত করতে গেলে দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে তাপমাত্রা কম দেব কিন্তু সময় বেশি দেব। তাপমাত্রা কম সময় বেশি, বল তাপমাত্রা কম কি বল, তাহলে এটাকে হোল্ডার প্রসেস। আরেকটা হচ্ছে সময় কম তাপমাত্রা বেশি, শর্ট টাইম। এই যে শর্ট টেম্পারেচার শর্ট টাইম প্রসেস, হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস, মানে টেম্পারেচার হাই করব কিন্তু সময় দেবো অল্প। এটা যখন করে আমরা দুধকে প্যাকেটজাত করব, তাহলে দুধটা দীর্ঘদিন কি থাকবে, মানে বাজারজাত করে বা ভালো থাকবে আর কি, ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এবং ভিটামিন সিও নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে বলো তো? ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে, ভিটামিন সিটাও নষ্ট হয়ে যাবে। এটাকে ST/ST প্রসেস বলে। একটু একটা চিহ্ন দাও। এটাকে দুধের পাস্তুরায়ন বলে।
বাজারজাত করবো আর কি, মানে দুধটাকে প্রসেসিং করে বাজারজাত করবো, এটাই পাস্তুরায়ন। তার মানে দুধটা দীর্ঘদিন কি থাকা বলো, মানে মানে ভালো থাকার জন্য আর কি এই পাস্তুরিত করা হয়। পাস্তুরিত তরল দুধে কি থাকে না বলো, ভিটামিন সি থাকে না, একটু মনে রাখবা। আচ্ছা, এরপর দুধের স্টেরিলাইজেশন, এই প্রক্রিয়া দুধকে ছাঁকন বোতলে আবদ্ধ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট ওয়াটার বাথের মধ্যে অধিক চাপযুক্ত স্টিম দ্বারা উত্তপ্ত করা হয়। এটা আমরা কোথায় করছিলাম মনে আছে? এক্সস্টিং করছিলাম যে মনে আছে? এক্সস্টিং, ওই যে কোটাজাতকরণে মনে আছে? এক্সস্টিং করছিলাম যে মনে আছে? অনেকটা ওইরকমই। তো দুধটাও তো এক ধরনের খাদ্য না, ওইটা তো সেম প্রসেস অনেকটা। এবার আসো, দুধের পিএইচ এর মান কত বললাম? 6.6 থেকে 6.9, আর 6.5 কম হলে দুধে কী হয়, চর্বি এবং প্রোটিন কণা জমে যায়। এই প্রসেসটা তোমাকে মনে রাখতে হবে। যদি দুধে যদি কী কম হয়, পিএইচ এর মানটা কম হয়, তো তাহলে আমরা দুধটাকে যদি জমাট বাঁধাইতে হয় কী করব বল? কী করবো বল? একটু পিএইচ কমাও। পিএইচ কমানো কী করবি? একটু লেবু দিয়ে দিলে দেখবে যে দুধটা জমাটবদ্ধ হয়ে গেছে, দুধটা মানে উল্টাপাল্টা হয়ে মনে হবে যে খারাপ হয়ে গেছে দুধটা। আচ্ছা, এবার আমি যেটা নিয়ে কথা বলছিলাম, আমি এখানে আসছিলাম যে দুধের মধ্যে কী কী উপাদানগুলো থাকে। তো আমরা মাখন প্রস্তুতিটা পরে বলবো, তার আগে আমাকে জানতে হবে যে কোন দুধে কী পরিমাণ থাকে, এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ। আমি যা যা দেখাবো তাই দেখাবা। সবচেয়ে বেশি আসে 2018 না 19 সালে এই গাভীর দুধে ক্যালোরিফিক মান আসছে, কত বল? কত ক্যালোরি? 69 থেকে 70 কিলো ক্যালোরি গাভীর দুধে। এটা পরীক্ষা আসছে একবার দুইবার না, তোর অনেকবার, মানে ইয়াতে আসছে। এটা কি বলে, ওই কিলো ক্যালোরি। এখানে কোন এটা কিলো ক্যালোরি কিলো ক্যালোরি হিসাবে। আচ্ছা, এবার দেখ, সবচেয়ে বেশি ল্যাকটোজ আছে মানুষের মানে মনুষ্য যে আমরা যে মাতৃদুগ্ধ খাই সেখানের মধ্যে সবচেয়ে বেশি আছে। আর গাভীর দুধে সবচেয়ে বেশি আছে কি বলতো? পানির পরিমাণ। দেখ, এই গাভীর দুধে পানির পরিমাণটা সবচেয়ে বেশি, গাভীর দুধে 87.8% গাভীর দুধে। তারপরে দেখ, সবচেয়ে বেশি পরিমাণ খাদ্য ক্যালোরি আছে মহিষের দুধে। এই যে মহিষের দুধে 110, মহিষের দুধে 110 আছে। আর সবচেয়ে বেশি খনিজ উপাদান আছে কোনটার মধ্যে বলতো? ভেড়ার দুধে খনিজ উপাদান বেশি। ভেড়ার দুধে খনিজ উপাদান বেশি। আচ্ছা, সবচেয়ে চর্বি বেশি হচ্ছে তাও মহিষের দুধে। দেখ, মহিষের দুধে 7.4 এই আমি যেগুলো দাগালাম এগুলোই তোর পরীক্ষায় আসে। প্রোটিনটা সবচেয়ে বেশি থাকে মানুষের, না, প্রোটিনটা থাকে সবচেয়ে বেশি আর ভেড়ার দুধে। এই প্রোটিন মনে রাখবি, প্রোটিন বেশি থাকা মানে হচ্ছে মোটামুটি ওই খাদ্য ক্যালোরি মানে একটু বেশি থাকে আর কি। আর চর্বি বেশি থাকা মানে কি জানো? শক্তি বেশি। এই চর্বি বেশি মানে চর্বিকে পোড়ালেই তো তোর খাদ্য উৎপন্ন। চর্বিটাই তো আমাদের খাদ্য উৎপাদনের জন্য দেয়। আর খাদ্য যদি বেশি পরিমাণে খেয়ে ফেলস, এগুলো চর্বি আকারে জমা হয়। কী আকারে জমা হয় বল? আমরা বলি না তুই খাই চর্বি বাড়াই ফেলছস? আমরা বলি না চর্বি মানে মোটা হয়ে তুই হয়ে যাবে আর কি। গরু কিনতে গেছি তো এবার আমি ফার্মের গরু কিনি নেই। কেন কিনি নেই বলতো? ফার্মের গরুতে প্রচুর পরিমাণে চর্বি, কারণ যত অখাদ্য কুখাদ্য আছে সব খাওয়ায়। এই তোর মানে বুঝছস তো, ফার্মের গরুগুলোতে কি করে, তোর কাঁচা ঘাস খাওয়ায় না গরুকে, ওই খল্লি বুসি এই ধরনের হাবিজাবি খাবার খাওয়ায়। এই কারণে গরুগুলার একটার, আমি একবার দেখলাম যে একটা গরুর ভিতরে মনে হয় 40 কেজির উপরে খালি চর্বিই হয়েছে। হৃষ্টপুষ্ট দেখলে যে তোর গোস্ত। আমি কি করছি, এই কারণে আমি চলে গেছি কোথায়? চলে গেছি তোর খাগড়াছড়িতে। ওখানে যাই মানুষ ফালছে কনফার্ম হয়ে তারপরে গরু কিনছি। আমার গরুর মানে ইয়াতে মাত্র চর্বি পাইছি 2 কেজি, মাত্র 2 কেজি, এবং সেই লেভেলের মানে একদম ওখান থেকে নিয়ে আসছি। বুঝতে পারছস? মানে যাতে করে মানে মানুষের পালা গরুটা ভালো। আর এমনি এখানকার খামারে কি অ্যাগ্রো খামারগুলো হচ্ছে 2 নম্বরই। আচ্ছা, এবার এগুলো একটু মনে রাখবে। এগুলো কেন মনে রাখবি বলতো? এমসিকিউ। কিসের জন্য বল? এই আমি যেগুলো দেখাইছি এগুলো একটু মাথায় রাখবে, এমসিকিউতে আসে পরীক্ষায়। এই যেগুলো আমি বক্স করলাম সেগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু দুধ থেকে কিভাবে মাখন তৈরি করা যায় সেই প্রসেসিংয়ে যাব। এখন এটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স, মানে হচ্ছে নর্মাল কোনটার পরে কোনটা করতে হবে। প্রথমে দুধের শীতলীকরণ করবি, কোয়াগুলেশন করবি। এই কোয়াগুলেশন মানে হচ্ছে কী করা? জমাট বেঁধে বানানো। কোয়াগুলেশনটা করবো, এবং কোয়াগুলেশনটা কেমনে করবো সেটা আলোচনা করবো। তারপরে দেখ, ক্রিমের প্রসেসিং, মানে এবার ক্রিম যেটা পাবো সেটাকে আবার কী করতে হবে? স্টিলের পাত্রে নিয়ে কী করতে হবে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট উত্তপ্ত করবি। আবার ক্রিমকে এজিং করতে হবে, মানে ক্রিমকে এই এজিংটা কি, ক্রিমকে এত ঘন্টা যাবত ফ্রিজে রেখে তারপরে কী করতে হবে, এটাই এজিং বলা হয়। আর মাখন মন্থন, এরপরে মাখনকে আবার কী করতে হয়? মন্থন মানে বুঝছস তো? কসলানো। মন্থন মানে কসলানো না? কসলানো বুঝছস তো? কাপড় কাঁচস না, ওই কসলানো। তারপর দেখ, মাখনে লবণ প্রয়োগ, এবার লবণ প্রয়োগ করে বাজারজাত করবি, বিক্রিয়া করবি। কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু হাজার রিসার্চ। কোন স্যার?
অ্যাকর্ডিং টু হাজারি স্যার ইউ হ্যাভ টু রাইট অ্যাকর্ডিং টু হাজারি স্যারের কথা। দেখ হাজারি স্যার কী বলতেছে, দেখ দুধ থেকে তুই কী করবি, দেখ প্রথমে তুই দুধকে শীতল করলি, মানে প্রথমে তুই দুধের মধ্যে কী কী ফ্যাট কত পার্সেন্ট থাকে বল, 3.9% ফ্যাট, চর্বি ফ্যাট বা চর্বি আর এত পার্সেন্ট প্রোটিন করা থাকে, একটু লিখে রাখতো কোথাও। দুধ তো একটা কলাইড, এটা জানো, সেটা নিয়ে আর কথা, এটা গত ক্লাসেও বলেছি, একটু লিখো, সবাই লিখো কষ্ট করে। আচ্ছা এবার আমি যেটা নিয়ে কথা বললাম যে প্রথমে রেফ্রিজারেশন, মানে আমরা কি করব, ফ্রিজে রেখে আলাদা করবো। এবার দুধের যে কোয়াগুলেশনটা যেটা করব, দুধকে হস্তচালিত ক্রিম মেশিন, এই ক্রিম মেশিনটার নাম কি বলতো, সেন্ট্রিফিউগল। কি বলতো, এটাকে কি করে, এই যে দুধকে রেখে এরকম করে ঘুরাই নি, ঘুরাই তখন দুধটা এরকম চারপাশে এটা ওই পাতিল যেটা সেটা ঘুরে, তো পাতিল ঘুরে ঘুরে দুধের মধ্যে একটা অভিকর্ষজ কি তৈরি হয় বল, ত্বরণের কারণে। তো ইয়াগুলো ভারী না, দুধের চর্বি কণাগুলো ভারী না, তো চর্বি কণাগুলো এক পাশে জমাট বেঁধে যায়। মনে কর আমি যে কোনো একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে দুধটাকে রাখলাম, রেখে এবার আমি এরকম করে ঘুরেতে থাকি, টানা যদি ঘুরেতে থাকি, তখন ওই ভারী যে কণাগুলো দুধের নিচে তলানি পড়ে যাবে, কি পড়ে যাবে বল, তার চর্বি কণাগুলো কী হয়ে যায় বল, দানা দানা হয়ে যাবে, কী হয়ে যায় বল। এগুলো কী করে, প্রথমে কী করে জানাস, দুধকে নিয়ে এরকম করে ওরা যেরকম করে, মানে এরকম মানে মারাত্মকভাবে কী করে বল, এরকম নাড়ানাড়ি করে। আমি কখনো আমি ভিডিওতে দেখছিলাম, প্রচুর দেখছস, হ্যাঁ প্রচুর নাড়ানাড়ি করে, নাড়ানাড়ি করে তারপরে এবার সেন্ট্রিফিউগল এটা করে। এটা করলে তখন কী হয়ে যায় বল, দুধের মধ্যে চর্বির যে প্রোটিনে এবং চর্বি সেগুলো কী হয়ে যায় বল, নিচে কী আকারে কী পড়ে যায় বল, তলানি পড়ে যায়। কী পড়ে যায় বল, এই যে লেখা আছে তো, চর্বি ঢালা, অধিকাংশ ঢালা পানির উপরে বাসমান, মানে পানিগুলো আলাদা হয়ে যায়, পানিগুলো আলাদা হয়ে যায়। এবার কী করে জানোস, এবার কী করে বলতো, এবার হচ্ছে একটা ইয়ে করে, একটা ওই সাদা টাইপসের একটা ইয়ে আনে, তেনা বলি আরে আমরা, কাগজ কাপড় নেই, সাদা কাপড় একদম, মানে খুব মানে তোদের মানে পাতলা সুতার কাপড় নেই, ওইটা নিয়ে এটার ভিতরে ওইটা ঢাললে এবার কী করে, পানিগুলো এরকম কখন বের হয়, তখন এগুলো পানিগুলো সবগুলো বের হয়ে এটাকে আবার চাপ দিয়ে রাখে, যাতে করে সমস্ত পানিগুলো কী হয়ে যায় বল, বের হয়ে যায়। তোরা এগুলো জানার কথা, আই ডোন্ট নো, জানোস এই যে ল্যাকটোঅ্যালবুমিন, ল্যাকটোগ্লোবুলিন এবং হোয়ে প্রোটিন থাকে, দ্যাটস ইট, এরাই। তো এবার কি করব আমরা এটাকে ক্রিমটাকে এবার কি করব, এই যে একটি স্টিলের পাত্রে ক্রিম নিয়ে কি বলছস, হ্যাঁ কার মতো, নরেন্দ্র মোদী, এটা তাইলে আফা শেখ হাসিনা হইতে পারে, বিচিত্র কিছু নেই, মোদির মতোই লাগতেছে আসলে, হ্যাঁ হ্যাঁ নরেন্দ্র মোদী। আচ্ছা ফাইন, তো তাহলে এবার দেখ, স্টিলের পাত্র নিয়ে এতে কত পার্সেন্ট বল, 60 থেকে 70%, 30 মিনিট উত্তপ্ত করবি, করে তারপর হচ্ছে এটাকে, আচ্ছা এখানে বলছে তাপমাত্রা যদি বেশি হয় মাখনের স্বাদ কী হয় বল, নষ্ট হবে, সো অতিরিক্তভাবে করা যাবে না। তো এগুলো আসলে করি, তোরা কিছু একটা করে খাইতে পারবি, জীবনে যদি কিছু না করতে পারো, দুধ বেশি হইলে অন্তপক্ষে চলতে পারবি, মাখন টাখন বানালে এটাই তো কর্মমুখী রসায়ন, তো এটাই নাকি, তো না হলে তোর জীবনে এগুলো কেন পড়বি, কারণ জীবনে কাজে লাগাইতে হবে, তো কর্ম করে খাইতে হবে, কর্মমুখী রসায়ন। এবার দেখ দুধের ভিতরে কি করবি, এবার বাটারকে তুই মন্থন করবি, কি করবি, এজিং করে, এজিংটা হচ্ছে তাপমাত্রা দিয়ে, তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিছুক্ষণ রাখা, ছোটো ছোটো দানা হয়ে যাবে, দানাগুলো ক্যালাস গঠন করে, এই প্রক্রিয়াকেই এজিং বলা হয়। আচ্ছা এজিং করার পর এগুলোকে তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে যান্ত্রিক পদ্ধতিতে আলোড়িত করে, মানে এগুলোকে ভালোভাবে ইয়ে করে, এগুলোকে ওই যে বললাম না আমি কি বলছিলাম বল, মাখন মানে কি কস্তানো বলছিলাম না, মানে এগুলোকে ইয়া দিয়ে বাটা দিয়ে বাটবি, না হলে হাত দিয়ে কস্তাবি বা কিছু একটা দিয়ে, আমার মনে হয় একটা কাঠ আছে, কাঠ দিয়ে মনে এরকম করে, কাঠের কিছু একটা থাকে, ওটা দিয়ে কী করে বল, এরকম করে বাটে, ইয়া করাস না, এটা কি বলে ইয়া আছে না, এখানে ওই নাচ কি এনায়েত বাজার মহিলা কলেজের ওই কোনা দিয়ে একটা দোকান আছে, ৭৫ বছর আগের দোকান, ৮০ না ৯০ বছর আগের দোকান, হ্যাঁ এগুলো বিক্রি করে এখানে, আমি দেখছি ওখানে। আচ্ছা বাদ দে, তো ওগুলো করে তারপরে চর্বি কোনাগুলোকে সংবদ্ধ বড় আকারে বাটার কোনা পাবি, এগুলো করে তুই বাজারে বিক্রি করবি, বিক্রি করে তুই অনেক টাকা পাবি, পারবি কিনা বল না। এবার এটার ভিতরে লবণ টবণ দিবি, সিল্লা খাইটটা লবণ লাগাই দিবি, লবণ লাগাই দিবি, বাজারে বিক্রি করবি, আর বাজারে বিক্রি করে তুই অনেক কোটিপতি হয়ে যাবি। তাহলে হাউ টু বিকাম এ বিলিয়নিয়ার, দুধ বিক্রি করে, হ্যাঁ সম্ভব সম্ভব। আচ্ছা এবার এই দেখে দিকে দেখা, এই মাখন থেকে পানি মুক্তি এইগুলো দরকার নাই, আমি যেটা দুধ থেকে, আচ্ছা মাখন থেকে, আবার মাখন থেকে ঘি উৎপাদন, মাখন থেকে ঘি উৎপাদন করতে গেলে কিন্তু তাপমাত্রা বাড়াইতে হবে, তাপমাত্রা বাড়ায় তৈলাক্ত করে ফেলতে হবে, অনেক সময়ের ব্যাপার। তো মাখন থেকে যদি ঘি উৎপন্ন করতে হয় তাহলে কী করতে হবে, দেখ প্রথমে দেখ, ভারতীয় উপমহাদেশের রন্ধন শিল্পে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা হয়, তাপীয় পদ্ধতিতে মাখন থেকে পানিকে সম্পূর্ণ দূর করে ঘি তৈরি করা হয়, গৃহস্থের ঘরে তৈরি করা ঘি সুগন্ধযুক্ত, মানে বাজার থেকে গেলে ফাইতিনো, আর তোরা নিজের বানায় বাজারে বিক্রি করবি, তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয়, ঠিক আছে কিনা।
তো প্রথমে কি করতে হবে, কি কি উপাদান আছে সেগুলো এখানে বললো। প্রস্তুতিটা কীভাবে করতে হবে দেখ, প্রথমে পুরো তলাযুক্ত ধাতব পাত্র ধীরে ধীরে উত্তপ্ত করা হয়। তারপর হচ্ছে এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পূর্ণ গলে যায়, 64 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপরে 94 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল বাটারে ফেনা জমলে তা চামচ দিয়ে তুলে ফেলা হয়। 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তোর এই কাজ চলতে হবে। এবার ফেনা না ওঠা পর্যন্ত তোকে এটা তাপ দিতে হবে। এরপর সুগন্ধ সৃষ্টিকারী তেজপাতাগুলো তুলে নেওয়া হয়। আচ্ছা, গ্রানের জন্য তেজপাতা দেওয়া হয়, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস, মানে তার মানে মোট কথা হচ্ছে মাখনটারে তুই কী করবি বল, তাপমাত্রা দিবি। এইটাই হচ্ছে মূল কাহিনী। গাভীর কাঁচা দুধ তো ক্রিম বা মালাই তৈরি করবি, মাখন তৈরি করবি, তাপ দিবি। এই তাপ দিলে ঘি তৈরি হবে, দ্যাটস ইট। মাখনকে তাপ দিলেই ঘি তৈরি হবে, দ্যাটস ইট। ওই যে জামশেদ মজুমদারে দেখায় খাঁটি ঘি দেখুন আল্লাহ, জামশেদ মজুমদারের অ্যাড দেখোস না, এমনভাবে ইত্যাদি মনটা খাই ফেলাবে আই স্বাদ, যেভাবে বলে জামশেদ মজুমদার, দেখোস না? কিরে বাজারের ঘাওয়া ঘি, কিরে জামশেদ মজুমদারের অ্যাডটা দেখোস নাই? জীবনে কি দেখছোস আমার বলতো, আমি এখানে দিলে এখন আসবে। জামশেদ মজুমদারের দেখ, আমি দেখাচ্ছি, দাঁড়া আমি এখন দেখাচ্ছি, দাঁড়া এই জামশেদ মজুমদারের অ্যাডটা দেখাচ্ছি, ঘিয়ের অ্যাড না? দাঁড়া আমি দেখছি, দাঁড়া। হ্যাঁ বুঝিনি এটা কি দেখাচ্ছে, কি রে এটা? দাঁড়া আমি দেখাচ্ছি, জামশেদ মজুমদারের অ্যাড আমি এখানে লিখতেছি, দেখ। অ্যালোভেরা না, জামশেদ মজুমদারের কিসের অ্যাড দিয়েছে? দাঁড়া, না না জামশেদ ঘি, দাঁড়া এ জামশেদ মজুমদার, দেখ মজুমদার এর ঘিয়ের অ্যাড, ঘি এর আসছে আসছে এস কি কি বাজার গার্লফ্রেন্ড আসছে যে। আচ্ছা দাঁড়া, এটা এটা কি যেন এই এই ওনার ইয়ারটার নাম কি যে, পেজের নাম কি যে? ঘরের বাজার, হ্যাঁ ঘরের বাজার। কেন এটা জানার কথা তো, ফেসবুক খুললেই তো এটা আসে, কি মানে খুললেই এটা আসে। দাঁড়া দেখাবে, এমনভাবে দেখাবে, দেখ এই যে কই, দাঁড়া এটা এমনভাবে অ্যাড দে, দাঁড়া এটা দেখলে তো তোর মেজাজ গরম হয়ে যাবে। কই আসে নাই, কি রে তাইরি হুজুর টাইলো, দাঁড়াত নাই ঘরের বাজার আসে নাই, কি বলস? জামশেদ মজুমদারের কি, এই যে এটা কি হুজুর নাকি ব্যবসা? দাঁড়া এই যে শিকয় জামশেদের গড়ের বাজার বিড়ি, দেখ এদিকে দেখ, এমন ভাবে বলবে, দেখ এদিকে দেখা, দেখ এমন ভাবে বলবে। বাংলাদেশে যারা ফেসবুক ব্যবহার করেন জামশেদ মজুমদার অন্যের এই দেখ এই যে গিয়ে দেখ, আচ্ছা অনেক টাকা দেখাচ্ছে, দেখো বিলিয়নিয়ার হয়ে গেছে। দেখ এই এমন ভাবে বলে মনে হচ্ছে এদিকে এই যে ঘি, এই যে ঘি দেখছিস কিনা। ব্যবসা শুরু করার জন্য প্রায় 2 লাখ টাকার প্রয়োজন ছিল। ওকে নো প্রবলেম, তুইও আজকে থেকে জামশেদ মজুমদার থেকে ইন্সপায়ার। কেন আমাদের টপিকটা কি, কর্মমুখী রসায়ন, টাকা কামাবি, কি কামাবি বল? হেতে ঘি বানাইছে, তুই আরো বোম বানাবি, তোর করে কোনো সমস্যা নাই। হ্যাঁ বাড়াতে পারবি না? হ্যাঁ পারবি না? এই যে মাখন থেকে তাহলে ঘি উৎপাদনের যে প্রসেসটা, সেটা জাস্ট দেখলে হবে। তার মানে মাখনকে উত্তপ্ত করলে ঘি হয়ে যাবে, আর কোনো কাজ নাই। আচ্ছা এরপর হচ্ছে আমরা একটু দেখবো, দাঁড়া ওয়েট, এটা তো প্রসেসগুলো পড়াইছি তো। সো আমরা যেটা এতক্ষণ ধরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মাখনটা কীভাবে তৈরি করব এবং ঘিটা কীভাবে তৈরি করবো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। মাখনে কী থাকে এটা একটু ইম্পর্টেন্ট, আনলাইন কর। মাখনে কত পার্সেন্ট? 80% দুগ্ধজাত থাকা উচিত, আর বাণিজ্যিক মাখনে 82% থাকা উচিত। এত পার্সেন্ট পানি থাকবে, এত পার্সেন্ট দুগ্ধ প্রোটিন সহ খাদ্য লবণ থাকবে। তারপর হচ্ছে 100 গ্রাম, প্রতি 100 গ্রামে খাদ্যমান হচ্ছে 730 কিলো ক্যালোরি। এবং এটার যে ইয়াটা ইন্টারন্যাশনাল ইউনিট যেটা খাদ্যমান, যেটা 3000 থেকে 4000 IU। তো সো মানে মোটামুটি দুধ থেকে মাখন তৈরির সেই প্রক্রিয়াটা আমরা শিখলাম। তাহলে আমরা নেক্সট ক্লাসে কী নিয়ে আলোচনা করব বল? পারফিউম নিয়ে আলোচনা করব, লিপস্টিক নিয়ে আলোচনা করব, স্নো পাউডার, এগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে, বন্ধ করো।